আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাস্টের অ্যাডমিশন টেস্ট 2016-17 এই শিক্ষাবর্ষের প্রশ্নটা সলভ করব, যেখানে আমরা ফিজিক্স যে কোয়েশ্চেনগুলো এসেছিল 20টা, সেগুলো সলিউশন দেখব। এর আগে আমরা অলরেডি কিছু প্রশ্ন দেখে এসেছি কয়েক বছরের। আজকে এই এই সালের প্রশ্নটা দেখব, ঠিক আছে? তো চলো এক এক করে শুরু করে দিই আমরা, যে প্রথম প্রশ্নটাতে কি বলা আছে দেখি। প্রথম প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, যে এম এর মান কত হলে দুইটা ভেক্টর দেয়া আছে, যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো এটা তোমরা আশা করি জানো, এটা দুইটা সমান্তরাল সরলরেখা যেই শর্ত মেনে চলে, আলটিমেটলি দুইটা সমান্তরাল ভেক্টর সেম শর্ত মেনে চলে, যে তাদের যে প্রত্যেকটার যে সহগগুলো আছে, আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ, এদের যে অনুপাতটা পরস্পর সমান হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে দুইটার আই এর সহগ কত, এটা 1 আর এর সহগ এম। দুইটার জে এর সহগ কত, -3 আর 6, তাহলে -3 এবং 6, এবং কে এর সহগ 5 এবং -10। তাহলে এই সহগগুলো অ্যাকচুয়ালি আই জে কে, এই তিনটা সহগের যদি আমি অনুপাত করি, এই তিনটা অনুপাত পরস্পর সমান হয়। এটাই দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। এখান থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে যাই -2। তাহলে এই হবে তোমার আনসার, এম এর ভ্যালু -2। তাহলে -2 আনসার এটা। এটা শর্ট পদ্ধতিতে করার নিয়ম। আরেকটা পদ্ধতিতে করা যায়, যদি রিটেনে আসে তবে এভাবে করতে পারবা। বাট আরেকটা পদ্ধতি আছে, দুইটা ভেক্টর সমান্তরাল হলে আমরা কি জানি, দুইটা ভেক্টরের অ্যাকচুয়ালি ক্রস গুণফলের ভ্যালু 0 হয়। তো ক্রস গুণফলের ভ্যালু যে 0, তো এইটা থেকেই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে প্রুফ করে আসা যায়। আমি আমার একাডেমিক সেশনে এগুলো প্রুফ করে দেখিয়েছি, যে অ্যাকচুয়ালি এই যে সূত্রটা বলি, যেটা আমাদের বইয়ে ডিরেক্টলি দেয়া নেই বাট আসে কিভাবে, এখান থেকেই তুমি কিন্তু এটা প্রুফ করতে পারো। এটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এই এম এর ভ্যালু -2 হলেই কিন্তু এটা হওয়া পসিবল, এটা আমরা এমনিও বুঝতে পারছি। চলে আসবো আমরা সেকেন্ড প্রশ্নে। বলা আছে কি, একটি কণা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, উহার ত্বরণ ত্বরণ দেয়া আছে সময়ের সাথে, এবং এটা এই ইকুয়েশন মেনে চলছে, এ সমান 0.3 টি নিয়মে পরিবর্তিত হয় 10 সেকেন্ডে, অর্থাৎ 10 সেকেন্ড সময়ের মধ্যে। যখন 10 নাম্বার সেকেন্ড আছে, ওই 10 সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে আমাকে বের করতে বলেছে। অর্থাৎ 0 থেকে শুরু করে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এবং সেখান থেকে সে ফাইনালি 10 সেকেন্ডে কত দূর যাচ্ছে, এটা আমাকে বের করতে বলেছে। তো এই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের গতিবিদ্যার যে কনসেপ্টগুলো পড়িয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এইসব প্রশ্ন আমরা লাইন ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে পারি খুব ভালো মতো। এটা আমার ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল পজিশন, এটা আমার এন্ডিং পজিশন। ইনিশিয়াল পজিশনে আমাকে বলে দেয়া আছে যে তোমার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছো, তার মানে এখানে তোমার বেগ অ্যাকচুয়ালি 0, এবং যেখান থেকে আমি স্টার্ট করব সবকিছু, সেখান থেকে আমার টাইম কাউন্ট করা স্টার্ট হবে, সেটা হচ্ছে t=0। আমি এখানে হিসাব করতে যাচ্ছি t= যখন 10, ওই মোমেন্টে s সমান কত। তো ইনিশিয়াল পয়েন্টে আমার কোনো কিছু কোনো যাত্রা শুরু হয়নি, এমন কিছু বলাও নাই যে আমি কোনো জায়গা থেকে যাত্রা শুরু করেছি। ইনিশিয়ালি আমার স্মরণও হচ্ছে, তাহলে আমি 0 কল্পনা করতে পারবো, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনগুলো দেয়া আছে, আমাকে বুঝে নিতে হবে। টাইমের মান 0 আমি হিসাব করব, ওই মোমেন্টের দূরত্ব কোনো কোনো কোথাও বলে দেওয়া নেই, তার মানে স্মরণও 0 ইনিশিয়ালি, এটা কল্পনা করে নিতে হবে। এবং ওই মোমেন্টে তোমার আদিবেগ 0, এটা প্রশ্নে বলা আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এবং 10 সেকেন্ড টাইম পরে, 10 সেকেন্ড টাইম পরে তোমার যে স্মরণের ভ্যালুটা, সেই স্মরণের ভ্যালুটা বের করতে বলেছে। দূরত্ব স্মরণ সমস্যা নেই, যেহেতু সরলরৈখিক একটা একমাত্রিক গতি, তাহলে এখানে দূরত্ব এবং স্মরণ সেমই আসবে, যদি ডিরেকশন চেঞ্জ না হয়, ঠিক আছে? তাহলে সেম আমি কল্পনা করতে পারি। এখন দেখো, এ এর সাথে একটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে আমাকে স্মরণ যদি বের করতে হয়, তো আমাকে নরমালি ক্যালকুলাসের হেল্প নিতে হবে, কারণ আমরা জানি যে ত্বরণ সমান কি দেয়া আছে দেখি একটু, ত্বরণ সমান 0.3 টি। আমি ত্বরণ সমান আবার এটা বলতে পারি না, ডিভি বাই ডিটি, অর্থাৎ টাইমের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। এখান থেকে 0.3 টি আমি লিখতেই পারি, কিন্তু আমি যদি স্মরণে যেতে চাই, আমি ডিরেক্ট ত্বরণ থেকে স্মরণে যেতে পারবো না, মাঝখানে আমাকে বেগটা একবার বের করে দিতে হবে, দেন বেগ থেকে আমি স্মরণে যেতে পারবো। বেগ বের করা বলতে বেগের সমীকরণটা বের করা। এখানে ত্বরণের সমীকরণ দেয়া আছে, আমি ত্বরণ থেকে বেগের সমীকরণটা বের করার ট্রাই করব।
এই ক্যালকুলাসের সাহায্যে, যেখানে একটু আমি আর গুণ করে দিই তাহলে এটা আসবে এরকম। তো আমি যদি ইন্টিগ্রেট করি উভয় পক্ষকে তাহলে কিন্তু আমি বেগের একটা সমীকরণ পেয়ে যাব। ইন্টিগ্রেশনের জন্য আমার লিমিটগুলো কি হবে, যে যখন টাইমের মান জিরো, যখন টাইমের মান জিরো ওই মোমেন্টে বেগের মান কিন্তু জিরো ছিল। দেখো যখন টাইমের মান জিরো ওই মোমেন্টে বেগের মান জিরো, এবং যখন টাইমের মান টি কত এটা আমি বসাচ্ছি না, এখনই বসানো যাবে না। কারণ তুমি যদি ডিরেক্ট হচ্ছে ভ্যালুটা টি এর জায়গায় হচ্ছে 10 বসিয়ে দাও প্রথমবারেই, তাহলে যে সমস্যাটা হবে যে এখান থেকে তুমি একটা ইকুয়েশন না পেয়ে একটা ভ্যালু পেয়ে যাও। আমার ভ্যালু কিন্তু দরকার নেই, আমার কিন্তু সমীকরণটা জানা দরকার। এই কারণে টি এর জায়গায় তোমাকে 10 বসানো যাবে না, এখানে টি বসাতে হবে প্রথমবার, ঠিক আছে? পরে বলছি। এখন দেখো টি এখানে বসালাম, তাহলে ওই মোমেন্টে বেগের মান কত এটা আমি জানি না, আমি জানতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি যখন টাইমের মান টি, অর্থাৎ এই 10 সেকেন্ড, পরে লাস্টের দিকে বসাবো একবারে, যখন টাইমের মান টি ওই মোমেন্টে বেগ কত এটা আমি বের করতে চাচ্ছি। আমাকে বের করতে বলেনি, বাট আমি বের করব, কারণ আমি বেগ থেকে পরবর্তীতে আবার সরণ বের করার ট্রাই করব। তাহলে সেখান থেকে আমি যদি বের করার ট্রাই করি কি আসে দেখো, এই সমীকরণকে যদি ইন্টিগ্রেট করো তাহলে আসবে ভি, শুধুমাত্র লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ভি, আর এখানে আসবে 0.3 টি স্কোয়ার বাই 2, আর এখানে আসবে 0 থেকে শুরু করে টি পর্যন্ত। তো এখানে ভি মাইনাস 0 আসে, আমি ডিরেক্ট একবারে লিখে দিচ্ছি যে ভি সমান একটা সমীকরণ আসবে, সেটা হবে 0.3 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে 0.15 আসা উচিত, আর এখানে আসবে টি স্কোয়ার। তাহলে দেখো এরকম একটা সমীকরণ আসছে, এরকম একটা সমীকরণ আসছে 0.5 টি স্কোয়ার, ঠিক আছে? তো এরকম একটা সমীকরণ আমি পেলাম, যেখানে বেগের একটা সমীকরণ পাওয়া আছে। এখন বেগ আমাকে বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে সরণ। তাহলে বেগটাকেও আমাকে সরণে রূপান্তর করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, আমাকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ভি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো দেখো তো, ভি এর পরিবর্তে তুমি কিন্তু আবার ডিএস বাই ডিটি লিখতে পারো। ডিএস বাই ডিটি যদি লিখো তাহলে এখানে কত আসে 0.15 টি স্কোয়ার, এবং উভয় পক্ষকে যদি আবার আর গুণ করি এবং ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে ডিএস ইন্টিগ্রেশন, আর এখানে আসবে 0.15 টি স্কোয়ার ডিটি, এই সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন। আবার তোমাকে এখন লিমিট বসাতে হবে। লিমিটের জায়গায় প্রথমে বসাবা কি টাইমের লিমিটটা, টাইম যখন 0 তখন সরণ কত আমি ধরে নিয়েছিলাম, কারণ কোনো ইনফরমেশন দেওয়া নেই সরণ সম্পর্কিত, এখানে আমি ধরে নিতে হবে যে আমি ওইখান থেকেই সরণ হওয়া স্টার্ট করছি, অর্থাৎ আমার সরণ তখন 0 ছিল। তো যখন টাইমের মান টি হয়ে যাবে ওই মোমেন্টের সরণটা কত এটা আমি বের করতে ইচ্ছুক। তাহলে আমি এস বসালাম, এখন এখানে ইন্টিগ্রেশন করলে অবশ্যই এস আসবে 0 থেকে টি এস পর্যন্ত, এবং একে ইন্টিগ্রেশন করলে কি আসবে 0.15, এখানে আসবে টি কিউব বাই 3, অর্থাৎ এখানে আসবে 0 থেকে টি পর্যন্ত। তো আমি যদি হচ্ছে এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাতাম, শুধু এস আসবে অবশ্যই, এবং এস সমান আসবে হচ্ছে 0.15 কে 3 দ্বারা ভাগ করো 0.05 আসবে, 15 কে 3 দ্বারা ভাগ করলে 5 আসে, এবং উপরে আসবে শুধুমাত্র টি কিউব। তাহলে এই যে আমার সমীকরণ, যেটা আমি কাঙ্ক্ষিত সমীকরণ চাচ্ছিলাম এস এর সমীকরণ, সেটা আমি পেয়ে গেছি। এখন এই জায়গায় যদি টাইমের মানটা তুমি বসাও, টাইমের মানটা যদি টি এর জায়গায় তুমি 10 সেকেন্ড বসাও তাহলে তুমি তোমার দূরত্ব পেয়ে যাবে। তাহলে এটা আসবে 0.05 এবং 10 কিউব, ঠিক আছে? 10 কিউব মানে কি, এটাকে 3 ঘর সামনে সরিয়ে নিয়ে যাও, বলে 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 50 আসবে, অর্থাৎ 50 মিটার। তাহলে 50 মিটার যদি যদি কোথাও অপশন থাকে সেটা হবে তোমার আনসার। এই হচ্ছে তোমার 50 মিটার আনসার। দেখো এখানে মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে তুমি চাইলেই এখানে বসাতে পারবে না লিমিটের টাইমের ভ্যালুটা এটা, অথবা এটা আরেকভাবে করা যায়। তুমি যদি চাও যে তুমি অ্যাকচুয়ালি কোনো লিমিটই বসাবা না, তাহলে নর্মাল নিয়মে করতে পারো, যে লিমিট ছাড়া যদি আমি ইন্টিগ্রেট করতাম তাহলে কি আসতো, একটা হচ্ছে তোমার যোগজীকরণ, একটা ধ্রুবক আসতো না, প্লাস সি দিয়ে আসতো। ওই প্লাস সি এর ভ্যালুটা বের করার জন্য তুমি হচ্ছে এই লিমিটিং কন্ডিশনগুলো যদি বসাও, বাউন্ডারি কন্ডিশনগুলো, তাহলে সি এর একটা ভ্যালু পাবা, সেখান থেকেও কিন্তু এই ইকুয়েশনটা জেনারেট হবে। বাট টি এর ভ্যালু যদি একবারই বসিয়ে দিই আমি, এখানে একটা মান বের হবে, ওই মানটাকে যদি তুমি আবার এই জায়গায় বসাও তখন কিন্তু তুমি টাইমের সাপেক্ষে তার যে রিলেশনটা, এই ডিপেন্ডেন্সটা তুমি বের করতে পারবে না। এই ডিপেন্ডেন্সি যদি বের করতে না পারো তাহলে ইন্টিগ্রেশনটাও কিন্তু অ্যাকুরেট হবে না। এই কারণে কখনো যদি তুমি ইন্টারমিডিয়েট কোনো একটা জিনিস বের করে ফাইনালি যদি অন্য একটা জিনিস বের করতে চাও, কখনোই প্রথম স্টেপেই টাইমের ভ্যালুটা বসাবে না, বা এই যে লিমিটেড ভ্যালুটা বসানো যাবে না তোমাকে। আদারওয়াইজ এখান থেকে যে ভ্যালুটা বের হবে সেটা তোমার রং ভ্যালু বের হবে। আশা করি বুঝতে পারা গেছে। তোমরা একবার ট্রাই করো যে এই জায়গায় যদি আমি টাইমের ভ্যালুটা আগেই বসিয়ে দিতাম, টি এর জায়গায় যদি আমি 10 বসিয়ে দিতাম, তারপর যদি আবার ইন্টিগ্রেশন করতাম, দেখবা যে 50 মিটার আসবে না, অন্য কিছু আসবে, কারণ তুমি মান দিয়ে কাজটা করছো, অ্যাকচুয়ালি এদের রিলেশনটা নিয়ে কাজ করছো না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যেখানে ভুল হওয়ার চান্স কোথায়, এই জায়গাটাতে যেখানে অনেকে হচ্ছে টাইমের ভ্যালু আগেই বসিয়ে দিয়ে ম্যাথটা করা স্টার্ট করবে, তখন কিন্তু আনসার আলাদা রকম আসবে। চলে আসবে আমরা থার্ড প্রশ্নে।
এখানে বলা আছে কি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির গতিশক্তি দেয়া আছে এবং গাড়িটি যদি এত বেগে চলে তখন তার গতিশক্তি কত জুল হবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক, ওকে এটা তো আমরা সহজ জানি, আমরা কল্পনা করে নিই আদি অবস্থায় গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম v1 স্কয়ার, এরকম কল্পনা করে দিই। শুধুমাত্র বেগ চেঞ্জ হচ্ছে, ভর চেঞ্জ হচ্ছে না, কোথাও এখানে কিছু বলা নেই কিন্তু, তাই না? তাহলে ভর আমি কনস্ট্যান্টলি ধরে নিচ্ছি। তাহলে সেকেন্ড কেসে e k2 সমান তুমি কি বলতে পারো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ এম v2 স্কয়ার। এই দুইটা সমীকরণ থেকে আমি যদি অনুপাত করি তাহলে আসবে e k2 ডিভাইডেড বাই e k1 ইকুয়ালস টু v2/v2 স্কয়ার, অর্থাৎ v1/v2, সরি v2 হবে না, v2/v1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি e k2 সমান কি বলতে পারি, দেখো v2/v1 মানে কত, v2/v1 মানে হচ্ছে পরবর্তী বেগটা কত 20, এটা হচ্ছে 40। আলটিমেটলি যেহেতু অনুপাত তাহলে তোমার মিটার পার সেকেন্ড করার দরকার নেই, কিলোমিটার পার আওয়ারই রেখো, যেহেতু আমি অনুপাত আকারে নিয়ে এসেছি। তাহলে এটা হবে 20/40 এর উপর হোল স্কয়ার ইন্টু চলে আসবে e k1 যেটা হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵। তাহলে দেখো এটাকে ভাগ করলে কত আসে, একে ভাগ করলে আসে 20 আর 40 কেটে গিয়ে 1/2, তারপর স্কয়ার করলে 1/4, মানে 2 কে 4 দ্বারা ভাগ করতে হবে তোমাকে। 2 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 0.5, তাহলে এটা আসছে এরকম 0.5 ইন্টু 10⁵, অথবা তুমি বলতে পারো 5 × 10⁴। তাহলে দেখতে হবে 5 × 10⁴ কোথায় আছে, আচ্ছা 5 দরকার নেই, এটাই অপশনে আছে, এটাই অপশনে আছে ডিরেক্ট, তাহলে এটাই आंसर 0.5 × 10⁵। আশা করি বুঝতে পারা গেছে, সিম্পল ক্যালকুলেশন, সূত্র বসিয়ে অনুপাত করলেই হয়ে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন, সরল দোলন গতিসম্পন্ন কোনো একটি বস্তু কণার গতির সমীকরণ হচ্ছে যদি এরকম হয় তাহলে সর্বাধিক বেগ কত। এখানে আমি বলেছিলাম এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন, বা তুমি বলতে পারো নর্মাল একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যেভাবে বলো না কোনো সমস্যা নেই। যে কোনো একটা তরঙ্গের সমীকরণ দেখতে কিরকম, বা একটা সিম্পল হারমোনিক মোশন কণাযুক্ত, তার সমীকরণ হচ্ছে a sin ওমেগা টি মাইনাস বা প্লাস ডেল্টা, তাই না, আদি দশা। এখানে যেহেতু মাইনাস দেয়া আছে তাই মাইনাস দিলাম। তাহলে এর সাথে যদি একে তুলনা করো দেখো তো কি আসে, এর ভ্যালু আসে তোমার হচ্ছে 20 এবং ওমেগা এর ভ্যালু আসে 31। তো এই দুইটা থেকে আমাকে বের করতে বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি কত। আমরা জানি যে কোনো একটা তরঙ্গ বা সিম্পল হারমোনিক মোশন যুক্ত কণার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ওমেগা এ এর সমান, যেখানে ওমেগা তুমি পেলে 31, এ পেলে হচ্ছে 20। বের করতে বলেছে বেগ, তাহলে গুণ করলেই হয়ে যাচ্ছে, এটা হবে 620 মিটার পার সেকেন্ড। ডিরেক্ট অপশনে আমি দেখতে পাচ্ছি এখানে 620 একটা অপশন দেয়া আছে, এটাই आंसर। তো দেখো এখন পর্যন্ত 4 নাম্বার ম্যাথ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ক্যালকুলেটর লাগেইনি। তোমরা যারা ভয় পাচ্ছ এবার হচ্ছে এমএস মাত্র ইউজ করতে দিচ্ছে, সমস্যা হবে না, যে কোনো প্রশ্নই আসুন না কেন ওই ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবা, আমি আশাবাদী, ঠিক আছে। ম্যাক্সিমাম কেন প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করতে পারবা। আর ম্যাথে তো ক্যালকুলেটর খুব একটা লাগবেও না, মাঝে মাঝে শর্টকাট ইউজ করে করা যায়, মানে শর্টকাটে করা যায় ম্যাথে ক্যালকুলেটর ইউজ করে, বাট ওইখানে একটু তোমাকে মাথা খাটাতে হবে। 4টি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 2 3 4 ওহম দেয়া আছে এবং তারা পরস্পর সমান্তরালে যুক্ত যদি হয় তাহলে কোনটির মধ্য দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। এটা তো একবারে কনসেপচুয়াল কোয়েশ্চেন। মনে করো কতগুলো রোধ যদি সমান্তরালে থাকে, এখানে 4টা বলা আছে, 4টা রোধ সমান্তরালে থাকলো। দেখো তো রোধগুলো যদি সমান্তরালে থাকে তাদের সবার কি ভি সেম, তাই না, সবারই ভোল্টেজ সেম, কারণ তারা কমন দুইটা পয়েন্টে কানেক্টেড। তো কারো যদি ভি সেম হয়ে যায় আই এর মান অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে কার উপর, আই অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে আর এর উপর, এবং আর এর সাথে ব্যস্তানুপাতিক আকারে চেঞ্জ হবে, তাই না। কারণ যখন রোধগুলো হচ্ছে সমান্তরালে কানেক্টেড থাকে তখন তাদের কারেন্টটা ডিভাইড হয়ে যায়, এবং কারেন্ট এমনভাবে ডিভাইড হয়ে যায় যে যার রোধের মান কম তার মধ্য দিয়ে কারেন্টের মান বেশি। তাহলে এই 4টার মধ্যে রোধের মান যার কম সেখানে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। সবচেয়ে বেশি বিদ্যুৎ যেহেতু বলেছে তার মানে রোধের মান কম যেটা সেটা হচ্ছে 1 ওহম, তাহলে এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং 4 ওহম যেটা সেটা তার মধ্যে দিয়ে সবচেয়ে কম বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে। সবগুলোর মধ্যে সমান বিদ্যুৎ প্রবাহিত হবে এটা তো অবশ্যই হবে না, তখন হতো যদি প্রত্যেকটার ভ্যালু সেম থাকতো তাহলে, ঠিক আছে। 6 নম্বর, অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে, এটা তো
মুখস্থ জিনিস। আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা তোমরা জানো, আইসিটিতেও পড়ে এসেছো। অপটিক্যাল ফাইবারের কনসেপ্টটা ওইখানেও খুব ভালো মতো ব্যাখ্যা দেওয়া আছে যে কেমনে অ্যাকচুয়ালি কাজ করে, এটা বলাই আছে একেবারে, ঠিক আছে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই কনসেপ্টের উপরেই হচ্ছে এটা কাজ করে অপটিক্যাল ফাইবার। 7 নম্বর প্রশ্ন, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেয়া আছে এবং সাবানের দ্রবণের পৃষ্ঠটান বলা বুদবুদের বাইরের এবং ভিতরের তলের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত। অতিরিক্ত চাপের এই রিলেশনটা অ্যাকচুয়ালি দেয়া আছে তোমাদের পদার্থের গাঠনিক ধর্মের যে সেকেন্ড পার্ট চ্যাপ্টারটা, প্রবাহী পদার্থ, এখানে সেখানে পৃষ্ঠটানের সাথে চাপের সম্পর্ক দেয়া, সরি টি সমান না, এখানে হচ্ছে দুইটা বাইরে এবং ভিতরের চাপের পার্থক্য পি সমান হচ্ছে 4T/R। যদি দুইটা পৃষ্ঠ থাকে কারো কারো যদি ডাবল পৃষ্ঠ থাকে তাহলে এই সূত্র, আর 2T/R কারো যদি সিঙ্গেল পৃষ্ঠ থাকে, একটা পৃষ্ঠ থাকে, তাহলে এই সূত্র। এখন বলেছে এখানে সাবানের বুদবুদ, দুইটা জিনিস দেখো, সাবান বুদবুদ দেখতে কিন্তু এরকম যে তার উপরে একটা সারফেস এবং হচ্ছে ভিতরেও একটা সারফেস, মানে সাবানের বুদবুদ মানে কি ভিতরেও বাতাস থাকে বাইরেও বাতাস থাকে, ঠিক আছে। তাহলে এখানে আর এখানকার মধ্যে প্রেসারের যে ডিফারেন্স, এই সূত্রটা হবে অ্যাকচুয়ালি, যেহেতু তার দুইটা পৃষ্ঠ, এটা হচ্ছে আউটার সারফেস এবং একটা হচ্ছে ইনার সারফেস, দুইটা সারফেস থাকার কারণে সূত্র হবে এটা। এবং যদি বুদবুদ, এটা হচ্ছে তোমার সাবান বুদবুদ, ঠিক আছে। বাট সাবান বুদবুদ না হয়ে যদি হচ্ছে পানির কথা বলা থাকতো, পানির কিন্তু এরকম না, পানির কিন্তু নিরেট গোলকের মতো একটা, মানে ভেতরে কোনো বাতাসের স্থান নাই, যা আছে শুধুমাত্র বাইরে। তো যেহেতু একটা সিঙ্গেল পৃষ্ঠ, এটা হচ্ছে পানি, ঠিক আছে, পানির কণা। তো যেহেতু পানির কণার ক্ষেত্রে সূত্রটা হবে এটা 2T/R। তাহলে যেহেতু আমাকে বলেছে এখানে সাবানের কথা, তার মানে আমার সূত্র হবে এটা। তাহলে এখানে আমি বসিয়ে দিব ভ্যালুটা 4T/R। তাহলে 4T কত, 3.2 × 10⁻², এটা হচ্ছে তোমার পৃষ্ঠটান। আর আর কত, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বলা আছে, তাহলে 1 × 10⁻²। তাহলে সব কেটে আছে, 4 × 3 = 12, 4 × 2 = 8, 12.8 নিউটন পার মিটার স্কয়ার। পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার, ব্যাসার্ধের একক মিটার, মিটার এবং মিটার মিলে মিটার স্কয়ার হয়ে যাচ্ছে নিচে। তাহলে 12.8, এটা হচ্ছে তোমার আনসার। 7 নম্বর শেষ। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, এক ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, আচ্ছা একসাথে অনেক কিছু বলা আছে, ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটন ওজনের একটি ব্লক টেনে নিয়ে যাচ্ছে। ব্লকটি যদি সমদ্রুতিতে চলে, সমদ্রুতিতে মানে সমবেগে চলছে, তাহলে কত জুল পরিমাণ কাজ করবে। চিত্রটা এখানেই তাহলে বুঝতে পারা যাবে, যেহেতু একটা কোন অ্যাঙ্গেল দেয়া আছে, অ্যাঙ্গেল দেয়া থাকলে আমাদের চিত্রটা হবে দেখতে কিরকম, এরকম কিছু, তাই না। এরকম এক কাজ করি, এটাকে উল্টে দিই, থাকে হয়ে থাকতো। দেখো জিনিসটা এরকম যে একটা অ্যাঙ্গেল দেয়া আছে 30 ডিগ্রি কোণ, এবং এখান দিয়ে একটা বস্তুকে হচ্ছে টেনে নিয়ে যাওয়া হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই তল বরাবর যদি আমি উঠিয়ে নিয়ে যাই, আমাকে বলেছে কি পরিমাণ কাজ করতে হবে। আমি ধরলাম এই তল বরাবর তাকে যদি আমি সমদ্রুতিতে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই দিক বরাবর আমার যে ওজনের কারণে টান বলটা কাজ করছে, সেম পরিমাণ বল কিন্তু আমাকে উপরের দিকেই দিতে হবে। যেহেতু তলটি হচ্ছে ঘর্ষণহীন, তার মানে ফ্রিকশনের কোনো যদি ইফেক্ট না থাকে, আমরা কি জানি যে কোনো বস্তুর ওজন যদি এদিকে কাজ করে mg, তাহলে এই থিটা থাকার কারণে এর mg sin থিটা পার্টটা এদিকে কাজ করা উচিত, ঠিক আছে। mg sin থিটা পার্টটা এদিকে কাজ করা উচিত, মানে থিটা যদি এটা হয়, তাহলে এই mg sin থিটার সমপরিমাণ বল যদি তুমি উপরের দিকে প্রয়োগ করো, তাহলেই বস্তুটি কেবলমাত্র সমবেগে চলতে পারবে। তাহলে দেখো এই f এর ভ্যালুটা হচ্ছে আমি ধরে নিতে পারি সমবেগে চলার জন্য f সমান হচ্ছে mg sin থিটা। আমাকে বের করতে বলছে কৃত কাজের ভ্যালু কত। তো কৃত কাজ মানে কি, আলটিমেটলি এই তল বরাবর কি পরিমাণ বল কাজ করছে, এবং এই তল বরাবর যে তার সরণটা, এই সরণটা বল এবং বলের দিকে যে সরণটা, সেটাই হচ্ছে তার কাজের ভ্যালু। বাট এস এর ভ্যালু কিন্তু দেয়া নাই, এখানে যে 5 মিটার বলা আছে, এটা কিন্তু 5 মিটার উঁচু বলা, তার মানে অ্যাকচুয়ালি তোমার 5 মিটার হচ্ছে এটা। তাহলে এস এর ভ্যালু কি বের করতে পারবো। দেখো থিটা যেহেতু জানি, আমি থিটার সাথে এর সম্পর্কে বলতে পারবো। আমি হচ্ছে সাইন থিটা সমান বলতে পারি লম্ব বাই অতিভুজ, তাহলে 5 বাই হচ্ছে এস, তাহলে এস সমান আসতেছে 5 ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে। তাহলে এস সমান আসবে 5 ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি লিখে দিই, যেহেতু থিটার ভ্যালু দেয়া আছে আমার কাছে। আর
কাজ মানে কি, বল বনাম সরণ। তাহলে বলের ভ্যালু আমি কি পেলাম, বল অ্যাকচুয়ালি হচ্ছে mg sin থিটা সমান, তাহলে mg sin 30, আর সরণ হচ্ছে তোমার 5/sin 30, তাহলে sin 30 sin 30 কেটে যাবে, থাকবে হচ্ছে mg ইন্টু 5। mg মানে হচ্ছে ওজন, ওজন কত ডিরেক্ট বলা আছে 100 নিউটন, তাহলে 100 এর সাথে তোমাকে জাস্ট 5 গুণ করতে হবে, তাহলে 500 নিউটন। এটা হচ্ছে আমার আনসার, 500 নিউটন এটা। তাহলে 500 নিউটন, নিউটন বলছি কেন, কাজ বের করতে বলেছে, 500 জুল। ঠিক আছে, 500 জুল হচ্ছে তোমাকে কাজ করতে হবে যদি আমি সেম বেগে উপরের দিকে এটাকে নিয়ে যেতে চাই। এখানে যদি ফ্রিকশন বলা থাকতো তাহলে ফ্রিকশনের ইফেক্টটা ওইখানে আসতো এবং ফ্রিকশনের জন্য তোমার বলের পরিমাণটা বেশি হতো, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নে কি বলা আছে, এটি ধাতুর গোলকের ভর হচ্ছে 6 গ্রাম, এটিকে 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমি বেঁধে একে হচ্ছে আমি এইভাবে সার্কুলার একটা পথে ঘোরাচ্ছি এবং সেই ক্ষেত্রে তার কৌণিক ভরবেগের মান কত। দেখো কৌণিক ভরবেগ এল সমান আমরা কি জানি আই ওমেগা, আবার আই সমান আমরা জানি হচ্ছে এম আর স্কয়ার ইন্টু ওমেগা, আবার ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা সমান আমরা জানি হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি। সব ভ্যালু দেওয়া আছে, বসালেই হয়ে যাবে। এম কত 6 গ্রাম, তাহলে 6/1000। আচ্ছা এত কিছু করবো কেন, ক্যালকুলেটারে করি, এতটুকু তো বসাতে পারবো তোমরা। আমি ক্যালকুলেটারে উঠিয়ে জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 6 গ্রাম যেহেতু 6/1000, 6 ডিভাইডেড বাই 1000 এম আর স্কয়ার, আর কত 3 মিটার দীর্ঘ একটা সুতা, তার মানে 3 স্কয়ার, দেন হচ্ছে 2πn/t, তাহলে 2πn কতবার ঘোরাচ্ছে, সেকেন্ডে 4 বার, তাহলে n t এর মান তো 1 বসানো দরকার নেই, চলে আসবে হচ্ছে 1.36, 1.36 হ্যাঁ অপশনে আছে, তাহলে 1.36 কেজি মিটার পার সেকেন্ড নাকি, কৌণিক ভরবেগ যেহেতু। যাই হোক একক মিটার, আচ্ছা মিটার পার সেকেন্ড না, আরেকটা মনে হয় স্কয়ার আসবে যেহেতু আর আছে এক্সট্রা একটা। ঠিক আছে, কেজি মিটার পার স্কয়ার, মিটার স্কয়ার পার সেকেন্ড, এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগের ভ্যালু। তো আশা করি বুঝতে পারা গেছে, এটা সিম্পল জিনিস, তোমাদের বইয়ে দেওয়া আছে। 10 নম্বর, ভূপৃষ্ঠের 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাকে বের করতে বলেছে। তুমি যদি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে চাও তাহলে এই সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই সূত্র ইউজ করলে হয়ে যাবে, অথবা যদি শর্টকাট সূত্র ইউজ করতে চাই তাহলে জি এইচ বাই জি 1 মাইনাস 2h বাই আর, এটা ইউজ করা যাবে। দুটার একটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই, আনসার সেমই আসা উচিত। একটু 19-20 হবে, কি কারণে, কারণ এই সূত্র যখন প্রুফ করা হয় তখন একটা শর্ত ছিল যে এই সূত্র শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল যদি এইচ এর ভ্যালু আর এর থেকে অনেক কম হয় তবে। আর বামের সূত্রটা কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যে কোনো কেসে অ্যাপ্লাই করতে পারো। ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, যে কোনো উচ্চতায় জি এর ভ্যালু তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। আর যদি হচ্ছে এই সূত্র ইউজ করতে হয় তাহলে এইচ এর ভ্যালু আর এর তুলনায় খুবই ছোট হবে, এখানে ছোটই কিন্তু আলটিমেটলি 6400 কিলোমিটার তুলনায় 200 কিলোমিটার খুব একটা বড় ভ্যালু না। তুমি যে কোনোটা ইউজ করো, কোনো সমস্যা নেই, দুইটার মধ্যে ইউজ করলে মানের একটু তফাৎ আসবে বাট খুব বেশি ডিফারেন্স আসবে না। আমি এটা দিয়েই করি, ক্যালকুলেট করতে ইজিয়ার হবে তাই। তো দেখো 1 মাইনাস 2h বাই আর, 2h, h মানে 200, আর হচ্ছে 6400, আর এর সাথে আবার জি গুণ হয়ে যাবে আড়াআড়ি, তাহলে 9.8, 9.8 এটা করলে কত আসছে 9.18, এই 9.19, এটাই আনসার, 9.19 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তোমরা বাম পাশের সূত্রটা দিয়েও ট্রাই করে দেখো, 9.19 হয়তো বা আসবে না, অ্যাকুরেট ভ্যালুটা আসবে বাট কাছাকাছি আসবে, এমন হবে না যে 8, 7 বা 6 চলে এসেছে, এত দূর হবে না, 9 এর আশেপাশেই আসবে ভ্যালুটা। তো যে কোনো একটা ইউজ করতে পারো এই ক্ষেত্রে। বাট এটা যদি 200 কিলোমিটার না হয়ে আমাকে বলতো যে 5000 কিলোমিটার উপরে বের করো বা হচ্ছে তোমার 6000 কিলোমিটার উপরে বের করো, তখন এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না,
কারণ সেক্ষেত্রে কিন্তু এইচ এর ভ্যালু আর এর তুলনায় এতটাও কম না, প্রায় কাছাকাছি। তো সেই সময় তোমাকে বামের সূত্রটা ইউজ করতে হবে। এই কারণে আমি রিকমেন্ড করি যে এটাই ইউজ করতে সব সময়, আদারওয়াইজ ভুল হওয়ার চান্স থাকে একটা। 11 নম্বর প্রশ্ন, 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলক কোনো তরলের ভেতর দিয়ে এত প্রান্ত বেগে যদি পড়ে তাহলে তরলের সান্দ্রতাঙ্ক দেয়া আছে, তাহলে সান্দ্র বল নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে প্রবাহী পদার্থের মধ্যেই সান্দ্র বল। একটা তরলের মধ্যে যদি হচ্ছে কোনো কঠিন বস্তুকে, সাধারণত একটা স্ফেরিক্যাল একটা বস্তুকে আর ব্যাসার্ধের একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই তরল পদার্থটা যেটা আছে সেটা হচ্ছে বস্তুটাকে একটা ঘর্ষণ, চারপাশ দিয়ে হচ্ছে একটা বাধা প্রদান করে, একটা ঘর্ষণ প্রদান করে, যেটাকে আমরা সান্দ্রতা বলি। ঠিক আছে, তো এই সান্দ্রতা অ্যাকচুয়ালি কঠিনে যেমন আমরা ঘর্ষণ বল পড়েছি, সান্দ্রতা হচ্ছে তরলের ঘর্ষণ। ঠিক আছে, তাহলে ওই ঘর্ষণের কারণে এই বস্তুটা বাধা পায়, তো তার উপর কি পরিমাণ বাধা বল কাজ করবে সেটাই হচ্ছে সান্দ্র বল। এই সূত্রটা হচ্ছে 6 পাই আর ইটা ভি। এখানে 6 পাই তো বুঝতেই পারছি এমনি নর্মাল একটা জিনিস, ধ্রুবক। আর হচ্ছে এই বলটার ব্যাসার্ধ যে গোলকটা পড়ছে, ভি হচ্ছে কত বেগে পড়ছে, এবং ওই বেগটা কিন্তু কনস্ট্যান্ট একটা বেগ হতে হবে। এটাকে আমরা হচ্ছে প্রান্তিক বেগ বলি, প্রান্ত বেগ বলি। যে প্রান্ত বেগের ভ্যালু দেয়া আছে তোমার কাছে। আরেকটা যেটি এটাকে বলা হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক। যেমন ঘর্ষণের ক্ষেত্রে মিউ থাকে, ঘর্ষণ গুণাঙ্ক, সেম ভাবে সান্দ্রতার ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক থাকে, যেটা হচ্ছে ইটা। সব বলাই আছে এখানে, শুধুমাত্র বসাতে হবে আমাকে। তাহলে 6 পাই আর কত, 200 মিলিমিটার, তাহলে 200 ইন্টু 10⁻³ আর ইটা হচ্ছে তোমার এই সান্দ্রতাঙ্কটা 3 ইন্টু 10⁻³ ঠিক আছে। আর ইটা এবং ভি হচ্ছে 2.1 10⁻²। এটা যদি আমি হিসাব করি 2.37 10⁻⁴ আশেপাশে আছে, এটা হচ্ছে অ্যান্সার 2.37 10⁻⁴। একবারে হিসাব করলে আমার হয়ে গেল, এটা হচ্ছে আমার নিউটন আনসার। ঠিক আছে, 11 শেষ। 12 নম্বর প্রশ্ন, একটি কৈশিক নলের, কৌশিক বলেছে, কৌশিক অ্যাকচুয়ালি না, এটা কৈশিক হবে। একটি কৈশিক নলের ব্যাস ব্যাস দেয়া আছে, একে এত পৃষ্ঠ টান এবং এত ঘনত্বের পানিতে ডোবালে নলের কত মিটার উচ্চতায় পানি উঠবে। দেখো, প্রবাহী পদার্থ ওই টপিক থেকে 3 নাম্বার প্রশ্ন দেখছি এখন। এর আগে একটা দেখলাম, এখন এটা দেখলাম 11 নাম্বার আর 12 নাম্বার, প্রত্যেকটা কিন্তু ওই 7 নাম্বার চ্যাপ্টারের সেকেন্ড পার্ট থেকে প্রবাহী পদার্থ, এটাও তাই। পৃষ্ঠটানের সাথে একটা হচ্ছে তরলের একটা চিকন নলের ব্যাসার্ধের কোনো একটা নল দিয়ে উপরের দিকে পানি ওঠার জিনিসটাকে আমরা হচ্ছে কৈশিকতা বলি, ওই কৈশিকতা থেকে এসেছে। তো এর সূত্রটা হচ্ছে পৃষ্ঠটানের সাথে এর সূত্র হচ্ছে টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। আরো পার্ট আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে থিটার মান কথা বলা নেই, কখনো যদি থিটা বলা না থাকে প্রশ্নে, তার মানে হচ্ছে এটাকে 1 ধরে নেওয়া হয়, তাহলে cos থিটা দরকার নেই, 2 দিলেই হয়ে আছে। এখান থেকে তোমাকে বের করতে বলেছে এইচ এর ভ্যালু, এইচ সমান হবে 2t ডিভাইডেড বাই আর রো জি। এই জিনিসটা এরকম, যেটা নল আছে, এই নলটা হচ্ছে কোনো একটা পাত্রে ডোবানো, তো পাত্রের মধ্যে হচ্ছে এই লেভেলে যদি পানি থাকে, ঠিক আছে, তাহলে এই নলটা খুবই চিকন হওয়ার কারণে পৃষ্ঠটান, মানে হচ্ছে এই তরলের পৃষ্ঠটানের কারণে এই যে ভিতরে যে নলটার ভিতরে যে পানিটা উঠবে, এই পানিটা অ্যাকচুয়ালি সেম লেভেলে থাকে না, হয় উপরের দিকে ওঠে অথবা নিচের দিকে নামে, কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ডিটেলসে বলা পসিবল না এখন, আমি ধরলাম হচ্ছে উপরের দিকে ওঠে। এমনি নর্মালি কি হতো, এটা যদি হচ্ছে খুবই চিকন না হতো, লেভেল তো সেমই থাকা উচিত ছিল, তাই না? বাট এটা চিকন হলে হচ্ছে তোমার এই পৃষ্ঠটানের কনসেপ্টের কারণে, ঘটনাটার জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু উপরের দিকে উঠে যায়। এটা কতটুকু উপরের দিকে উঠেছে, এই এইচ এর যে ভ্যালুটা আছে, এই এইচ এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এখানে এইচ এর ভ্যালু ডিপেন্ড করছে টি মানে হচ্ছে পৃষ্ঠটান, এই যে তলের যে পৃষ্ঠটান, তলের সাথে পানির পৃষ্ঠটান, যে এই পানির পৃষ্ঠটানের ভ্যালুর উপর। আর হচ্ছে এই যে নলটা ইউজ করেছি, নলটার যে ব্যাসার্ধ, এই নলটার ব্যাসার্ধ, এইচ তো আমি বুঝলামই বের করতে হবে, রো হচ্ছে এই তরলের ঘনত্ব, জি তো জি, তাহলে এখান থেকে আমি চাইলেই বের করতে পারি। তো ক্যালকুলেট করে ফেলি, এটা আসে কত, 2t, 2 উপরে হচ্ছে 2 ইন্টু টি, টি হচ্ছে পৃষ্ঠ টান, যেটা হচ্ছে 7.2 10⁻², 10⁻² ডিভাইডেড বাই আর রো জি। আর হচ্ছে ব্যাস দেওয়া আছে 0.2, তার মানে ব্যাসার্ধ 0.1 মিলিমিটার, তাহলে মিটারে কনভার্ট করে নিলাম,
রো হচ্ছে 1000 পানি যেহেতু, আর জি হচ্ছে 9.8। তো যদি বসিয়ে দিই তাহলে আমার হচ্ছে আর এর ভ্যালু বের হবে 0.147। 0.147, তার মানে এত মিটার সে উপরের দিকে উঠবে, অর্থাৎ তার যে লেভেল, পানির যে অ্যাকচুয়াল লেভেল তার থেকেও 0.174 মিটার উপর দিকে। তাহলে 0.15 হচ্ছে সবচেয়ে কাছাকাছি আনসার, এটাই তোমার আনসার হওয়া উচিত। 0.147 কি 0.15 বলতেই পারি। 13, এটা হচ্ছে শব্দ থেকে এসেছে। একটি শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল দেওয়া আছে 1 ডেসিবেল, সরি 1 পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, 1 ডেসিবেল যদি আমি কমাতে চাই তাহলে শব্দের তীব্রতা শতকরা কত ভাগ কমাতে হবে। একটা শব্দের তীব্রতা লেভেল এটা আমরা ডেসিবেল হিসাব করি সাধারণত, যে কোনো জায়গায় কত ডেসিবেল হচ্ছে সাউন্ড দেখা যাচ্ছে, একটা তীব্রতা কত বেশি। তো সাধারণত কোনো একটা শব্দের তীব্রতা মাপার জন্য আমরা যেই সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে বলা হয় বিটা ইকুয়ালস টু 10 লগ আই ডিভাইডেড বাই আই নট। ঠিক আছে, আই নট হচ্ছে একটা আমাদের প্রমাণ তীব্রতা কোন একটা শব্দের 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার এমন। তো এটা হচ্ছে প্রমাণ তীব্রতার সাপেক্ষে কোন একটা শব্দের তীব্রতা কত গুণ, এটার অনুপাতকে যদি আমি লগারিদম করি এবং ওই লগারিদমকে যদি আমি 10 দ্বারা গুণ করি, তাহলে যেই এককে পাওয়া যায় সেই এককটাকে বলা হয় ডেসিবেল। বেল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, গ্রাহাম বেল, তার নামকরণ অনুসারে এই এককটাকে বেল নামকরণ করা হয়েছে। আমরা কি জানি, তোমরা হচ্ছে ডেসি সেন্টিমিলি পড়েছো না এখানে, তো মিটারকে যদি আমি হচ্ছে 10 দ্বারা গুণ করি অ্যাকচুয়ালি ডেসি পাওয়া যায়, ডেসিমিটার পাওয়া যায়। সেম ভাবে এই জিনিসটা হচ্ছে ওটাই এসেছে, যে এখানে নর্মাল একক ছিল 10 বাদ দিয়ে, সেটা হচ্ছে বেল, আর আমি 10 দ্বারা গুণ করে এটাকে হচ্ছে ডেসিবেলে নিয়ে এসেছি, অর্থাৎ ছোট একক যেহেতু তার এখানে 10 দ্বারা গুণ করে আমি ডেসিবেল কনভার্ট করেছি। তাহলে আই হচ্ছে আমার শব্দের অ্যাকচুয়াল তীব্রতা, আই নট হচ্ছে আমার প্রমাণ তীব্রতা যার সাপেক্ষে আমি অন্য শব্দের তীব্রতা হিসাব করছি এবং সেটাকে ডেসিবেলে নেওয়ার জন্য লগারিদম করে তাকে 10 দ্বারা গুণ করছি। তাহলে এই বিটাটা হচ্ছে আমার কি, যে তীব্রতার লেভেলটা কত, যে একটার তুলনায় প্রমাণ তীব্রতার সাপেক্ষে আমার তীব্রতাটা কত গুণ। বাট এখানে সেটা বের করতে বলেনি, আমাকে বলেছে যে কোনো একটা শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা যদি আমি 1 ডেসিবেল আমি কমাতে চাই, 2টা ডেসিবেলের পার্থক্য দেওয়া আছে এখানে, যে আগে থেকে তীব্রতা লেভেল ছিল ধরলাম আমি বিটা 1 ছিল হচ্ছে আমার পূর্বের তীব্রতা লেভেল, বিটা 2 যদি এখন আমি চাই বর্তমান তীব্রতা লেভেল হচ্ছে 10 লগ i2 বাই আই নট, এটাও ডেসিবেল এককে। মানে ধরলাম আমি i1 ছিল হচ্ছে প্রাথমিক তীব্রতা, i2 হয়ে যাচ্ছে পরের তীব্রতা। আমাকে বলে দিয়েছে যে আমার তীব্রতা লেভেল আমি 1 ডেসিবেল কমাতে চাই, অর্থাৎ b2 মাইনাস b1 অ্যাকচুয়ালি আসলে -1, তাই না? এটাই বোঝাচ্ছে না? 1 ডেসিবেল কমাতে চাই মানে মানে কি, মানে b1 অ্যাকচুয়ালি b2 এর থেকে 1 বড় ছিল, তাহলে b1 যত b2 যদি তার থেকে 1 কম হয় তাহলে কি ঘটনাটা ঘটবে, আমাকে i2টা কি পরিমাণ চেঞ্জ করতে হবে i1 এর তুলনায়, সেটা বলেছে যে তীব্রতাটা কতটুকু হচ্ছে শতকরা কমাতে হবে। তো সেটা যদি বের করতে চাই আমার শর্ত দেওয়া আছে এটা, যে b2 বর্তমান যে তীব্রতা লেভেলটা হবে সেটা পূর্বের তীব্রতা লেভেল থেকে 1 কম মানে -1। তাহলে সেটা যদি আমি বলি, দেখো তো বিটা 2 বাই বিটা 1, এখানে এই শর্তটা যদি আমি হচ্ছে একটু কপি করে জাস্ট একটু সূত্রটা বসাই, তাহলে দেখো নতুন একটা জিনিস পাওয়া যাবে। তো এই হচ্ছে আমার শর্ত। এই বিটা 2 এর পরিবর্তে তুমি কি বসাতে পারো, বিটা 2 এর পরিবর্তে তুমি এই লাইনটুকু বসাতে পারবা। তো বিটা 2 এর পরিবর্তে আমি হচ্ছে এতটুকু বসালাম, মাইনাস চিহ্ন দিয়ে আমি এইটুকু বসাতে পারবো, মানে আমি হচ্ছে কপি করে জাস্ট নিয়ে আসছি। ঠিক আছে, অর্থাৎ আমি এর পরের লাইনটা লিখলাম যে বিটা 2 এর পরিবর্তে এটা, বিটা 1 এর পরিবর্তে এটা, মাঝখানে মাইনাস ইকুয়ালস টু হচ্ছে -1। দেখো তো এখন যদি হচ্ছে তুমি 10 কমন নিয়ে নাও, 10 যদি তুমি বাইরে নিয়ে আসো, তো দেখো লগ সামথিং মাইনাস লগ সামথিং, তো কোনো একটা লগারিদম ফাংশন যদি বিয়োগ আকারে থাকে, তুমি যখন এটাকে একবারে নিয়ে আসবা, এক লগের আন্ডারে নিয়ে আসবা, দুটাকে কিন্তু তুমি ভাগ করে লিখতে পারো। তাহলে এখানে তুমি যখন তুমি লগ লিখবা একটা, তখন এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি i2 মাইনাস আই নট ভাগ হচ্ছে এটা, বাট আমি যদি গুণ আকারে করে দিই এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে আই নট বাই i1। এটা সিম্পল ম্যাথমেটিক্স, এটা তোমরা পারবা। এই আই নট কেটে যাবে, তাহলে দেখো নতুন একটা সূত্র চলে আসছে, এটা হচ্ছে 10 লগ i2 বাই i1 ইকুয়ালস টু হচ্ছে -1, এটা বলা আছে।
দেখো এই জিনিসও তোমাদের বইয়ে দেয়া আছে, বাট যেহেতু তোমরা এই টপিক যারা শর্ট সিলেবাসের তারা পড়ো নি, কারণ আমি সূত্র দিয়ে বোঝালাম যে দুইটা তীব্রতা লেভেলের মধ্যে যদি পার্থক্য আমাকে বের করতে বলে ডেল্টা বি, তাহলে ডেল্টা বি বের করা যে সূত্রটা সেটা হচ্ছে, যেটা আমি একটু আগে সাইডে দিলাম, ডেল্টা বি সমান 10 log i2 বাই i1। ওইটা আমি বের করলাম। দেখো 10 log i2 বাই i1 এটাই হচ্ছে দুইটা তীব্রতা লেভেলের মধ্যে পার্থক্যের সূত্র। তাহলে এটা সমান আমি কি বলছি, এটা সমান আমি বলছি এখন -1। তাহলে এখান থেকে আমাকে যেটা করতে হবে i2 বাই i1 এর মান বের করতে হবে, অর্থাৎ i2 ডিভাইডেড বাই i1 এটা আমি বের করতে পারি। এই 10টাকে এপাশে নিয়ে যে ভাগ করতে পারি, তাহলে -1/10 হবে। ক্যালকুলেটরে করি, তাহলে -1 ভাগ 10, এবং লগটা যদি এই পাশে চলে যায় তাহলে লগ ইনভার্স হয়ে যাবে। আমরা জানি লগ ইনভার্স মানে হচ্ছে 10 টু দি পাওয়ার। দেখো শিফট প্রেস করে যদি লগ প্রেস করো, এটাই অ্যাকচুয়ালি লগ ইনভার্স, মানে 10 এর উপর পাওয়ারটাকে আমরা লগ ইনভার্স বলি। তাহলে কত হবে এই আনসারটা, মানে -1/10 যেটা আসলো আমার, তাহলে আনসার প্রেস করি তাহলে হয়ে যাচ্ছে, এটা আসছে 0.794, 0.794, এটাই আনসার। আচ্ছা না, আমাকে বলেছে শতকরা, শতকরা কতটুকু কমাতে হবে। শতকরা বের করতে বললে আমরা কি করি সাধারণত, পার্সেন্টেজে যদি বের করতে বলে আমরা কি করি, আমরা করি হচ্ছে আগের কি পরিমাণ ভ্যালু ছিল, বর্তমান কি ভ্যালু, একে ভাগ করে 1 দিয়ে মাইনাস করে দেয় না। তাহলে শতকরা মানে হচ্ছে 1 মাইনাস বর্তমান বাই আগের ইন্টু হচ্ছে 100%, এতটুকু কমাতে হবে। তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, 0.794 বসিয়ে দাও এখানে, 0.794 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব শতকরা কমাতে হবে, বাংলা লিখছি না অত, 1 মাইনাস আনসার ইন্টু 100, তার মানে কত আসবে 20.57, 20.57% যদি আমি তার তীব্রতাটা কমাই। খেয়াল করো, আমি যদি শব্দের তীব্রতা আগে ছিল হচ্ছে i1, এখন হচ্ছে i2, i2 এর মান যদি i1 এর থেকে 20.57% কমিয়ে দেই, তবে তীব্রতা লেভেলটা আগে যা ছিল তার থেকে 1 ডেসিবেল কমে যাবে। এটা হচ্ছে তোমার আনসার। 20 কোথায়, 20.5, 21-এর কাছাকাছি, এটা হবে আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। সম্পূর্ণ ম্যাথটা খুবই সিম্পল, যাদের শর্ট সিলেবাস তাদের কাছে সিম্পল না, কারণ তারা সূত্রই জানে না, আদারওয়াইজ প্রশ্নটা খুব ইজি। 14 নম্বর প্রশ্ন, একটি বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে, বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে এর আয়তন যদি 5 গুণ করা হয়, তাহলে প্রাথমিক চাপ যদি 1 বায়ুমণ্ডলীয় চাপ হয়, মানে 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে চূড়ান্ত চাপ কত নিউটন পার মিটার স্কয়ার, মানে প্যাসকেলে বের করতে বলেছে। তো সিম্পল, গামার ভ্যালু দেয়া আছে তোমার কাছে। আমরা জানি যে পি এর সাথে ভি এর সম্পর্ক p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু p2 v2 টু দি পাওয়ার গামা। তো সেখান থেকে আমি বলতেই পারি p2 সমান অ্যাকচুয়ালি p1 ইন্টু v1 বাই v2 টু দি পাওয়ার গামা। তো v1 বাই v2 কত, v1 যত v2 হচ্ছে তার 5 গুণ বলে দিয়েছে, তাহলে v1 যদি 1 হয় v2 হবে তার 5, তাহলে 1/5 অ্যাকচুয়ালি। তাহলে বসিয়ে দাও 1/5 টু দি পাওয়ার গামা, গামা মানে 1.4। একে আবার কি করতে হবে, তার সাথে p1 গুণ করতে হবে, p1 মানে হচ্ছে প্রাথমিক বায়ুমণ্ডলীয় চাপ, এটা তো আমরা জানি 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু আনসার, হিসাব করলেই হয়ে যাচ্ছে। এটা আসে কত, 1.06 10 টু দি পাওয়ার 4, এটা আনসার। 1.06 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, যাই বলো না কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারা গেছে, সিম্পল জিনিস। 15 নম্বর, একটি কার্নো ইঞ্জিন কে যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ গ্রাহকে থাকে, তখন তার কর্মদক্ষতা হচ্ছে এত। একে 60% যদি দক্ষ করতে চাই আমি, তাহলে এর উৎসের তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে হবে। আচ্ছা, এই টাইপের ম্যাথ তোমরা করেছো। দেখো এটা সমান কি 1 মাইনাস t2 বাই t1। আমাকে দেখতে হবে প্রাথমিক অবস্থায় তার t1 এর ভ্যালু কত, পরবর্তী অবস্থায় t1 এর ভ্যালু কত, তাহলেই হয়ে যাচ্ছে। তো প্রাথমিক অবস্থায় t2 সমান কত, 27 মানে 300 কেলভিন, তাই না? তাহলে এই মোমেন্টে আমি যদি এটা 1 সমান বলি, t1 সমান কত, হিসাব করো। হিসাব করবো কি হবে, 1 মাইনাস এটা করবো, এটা দেওয়া আছে কত 50%, তাহলে 1 মাইনাস 0.5, অ্যাকচুয়ালি 0.5, তার সাথে আমাকে করতে হবে 300 দ্বারা ভাগ, তাহলে 300 ভাগ হচ্ছে আনসার, এটা হয়ে যাবে 600 কেলভিন প্রাথমিক অবস্থা, এটা
600 কেলভিন ছিল আদি অবস্থায়। বর্তমানে কি খবর? একই সূত্র ইউজ করতে হবে, শুধুমাত্র এখন আমি কি বসাবো, এটা 2 এর পরিবর্তে এটাকে আমি T1 করে দিই। যে আমি T2 এর ভ্যালু যদি এখনো 300 থাকে এবং বাট এটা যদি আমি 0.6 করে দিই, এটা যদি 0.6 করে দিই, যেটা একটু আগে ছিল 0.5, এটা যদি এখন 0.6 করে দিই আমি, তাহলে কি ঘটনাটা ঘটবে? আবার হিসাব করো, 1 মাইনাস 0.6 মানে 0.4, এখন 300-কে 0.4 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আসবে 750। তাহলে এখানে তোমার T1 প্রাইম আসবে 750। তাহলে বাড়াতে হচ্ছে কত? তোমাকে অ্যাকচুয়ালি বাড়াতে হবে 750 মাইনাস 600, তাই না? 150 কেলভিন। তাহলে 150 কেলভিন বাড়ালেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আনসার, যে 150 কেলভিন যদি আমি বাড়াই তাপ, উৎসের তাপমাত্রা, তাহলে হচ্ছে দক্ষতাটা 50% থেকে বেড়ে 60% হয়ে যাবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, 16 নাম্বার। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেয়া আছে এত, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে, বিভব পার্থক্য দেয়া আছে 60 ভোল্ট, তাহলে প্রত্যেক পাতের চার্জ কত? আগে সমান্তরাল পাত ধারক যদি দেয়া আছে তাহলে তার আমরা ধারকত্বটা বের করতেই পারি, ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। বের করে ফেলো ইপসাইলন নট এর ভ্যালু কত, এটা তো মুখস্থ থাকতে হবে। 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12। এ এরিয়া কত? এত মিলিমিটার স্কোয়ার। দেখো মিলিমিটার স্কোয়ার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6, কিন্তু মাইনাস 6 আর প্লাস 6 তো কেটেই যাবে, তাহলে অ্যাকচুয়ালি 1.5 মিটার স্কোয়ার থাকে, তাহলে 1.5 শুধু। এ ডিভাইড বাই ডি, ডি কত দেয়া আছে? মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 6.64 10 টু দি পাওয়ার মাইনাস 9, 64 10 টু দি পাওয়ার মাইনাস 9 ফ্যারাডে। আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে বলেছে চার্জের ভ্যালু। তাহলে কিউ সমান আমরা একটা জিনিস সূত্র জানি, কিউ সমান হচ্ছে সি ইন্টু ভি, তাহলে ভি প্রশ্নে দেওয়া আছে, তাহলে হয়ে যাবে। তাহলে সি এর ভ্যালু বের হলো, ইন্টু হচ্ছে ভি করতে হবে, ভি এর ভ্যালু কত? 60 ভোল্ট, 60 করে দিই, তাহলে এটা আসবে কত? 3 পয়েন্ট কত আসলো? 3.98 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে আনসার, এত কুলম। তাহলে 3.98 10 টু দি পাওয়ার মাইনাস 7 তো অপশন দেখতেই পাচ্ছি না। আরেকবার একটু ক্যালকুলেশনটা চেক করে নেই, ভুল হতে পারে। ক্যালকুলেশনটা আরেকবার একটু করবো। ইপসাইলন নট 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 এরিয়া, আচ্ছা সম্পূর্ণটাই বসাই, যদি এটার কারণে ভুল হয় আবার 10 টু দি পাওয়ার 6, আবার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে তো থাকার কথা, 10 টু দি পাওয়ার মাইনাস 6, ডি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটাই বের হলো ফ্যারাডেতে। একে যদি আমরা হচ্ছে ভোল্ট 6 দ্বারা গুণ করি, সেম বের হচ্ছে। আমার মনে হয় অপশনে আনসার নাই অ্যাকচুয়ালি, তো তোমরা আমাকে জানাইও কি ঘটনা। মনে হচ্ছে আনসার নেই, কারণ এই অপশন দেখা যাচ্ছে না কোথাও, হয়তো বা এই জায়গায় হচ্ছে -7 হতো, -8 ভুল করে চলে এসেছে, এটা হতে পারে। আদারওয়াইজ কোনো অপশন দেখছি না, অথবা হচ্ছে এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেখানে একটা ডিজিট বেশি দেয়া আছে, এটা হতে পারে। হয়তো বা এটা 10 টু দি পাওয়ার 7 হবে, অথবা এখানে 0.2 হবে, কিছু একটা হবে, অথবা এখানে 600 হবে, কিছু একটা হবে, এই কারণেই ভ্যালুটা আনসারটা তাই আসছে না। ঠিক আছে, 600 না, মানে 6 হবে, হয় মানে এক ঘর কমে যাবে আর কি, তাহলে এটা মিলবে, মানে এটা। যাই হোক, আনসার মনে হচ্ছে এখানে মিসিং। 17 নাম্বার, একটি প্রিজমের প্রতিসারক কোণ দেয়া আছে 60 ডিগ্রি, এর উপাদানের প্রতিসরণাঙ্ক যদি 1.36 হয়, তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত ডিগ্রি? এটা এটা ডিরেক্ট সূত্র, তোমাদের বইয়ে দেওয়া আছে। এটাও মনে হয় শর্ট সিলেবাস থেকে বাদ, জ্যামিতিক আলোক বিজ্ঞান বলে একটা কথা আছে, চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে দেওয়া আছে যে কোন একটা প্রিজমের প্রতিসরণাঙ্কের সূত্র অ্যাকচুয়ালি আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। সাইন এ মানে হচ্ছে তার যে মেইন যে প্রতিসারক কোণটা, প্লাস হচ্ছে ডিএম ডিভাইডেড বাই 2, এই ডিএমটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখানে এ মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এখানে বসিয়ে দিলেই হয়ে যাওয়া উচিত। আমরা ক্যালকুলেটরে একবারই করে ফেলি,
মিউ এর ভ্যালু কত 1.36 আলফা ইকুয়াল চিহ্ন প্রেস করব, উপরে হবে সাইন এ প্লাস ডিএম বাই টু, সাইন এ, এ মানে 60 ডিগ্রি বলা আছে, প্লাস ডিএম, এটা আমি এক্স বসাই, ডিএম কে এক্স কল্পনা করি, ডিভাইডেড বাই টু, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে হচ্ছে সাইন এ বাই টু, এ মানে 60, তাহলে 60 বাই টু মানে 30 অ্যাকচুয়ালি, তাহলে সাইন 30। তাহলে শিফট প্রেস করে ক্যালক প্রেস করা লাগবে আমাকে, আমি জানি যে এক্স এর একটা ভ্যালু দিতে হয়, তো অপশন দেখে মোটামুটি যেটা কাছাকাছি মনে হয় সেটা দিয়ে দাও, 15 দিয়ে দাও, যে কোনো একটা দিলেই হবে, 15 হলে 15 আনসার দেখাবে, আদারওয়াইজ অন্য একটা। তো তুমি একটা ভ্যালু দিলে, দেওয়ার পর সে তোমাকে আনসার বের করে দেখাচ্ছে 25.68, এই হচ্ছে আনসার 25.6। তাহলে এখান থেকে আমি এটা ক্যালকুলেট করে পেয়ে গেলাম 25.6 ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। আচ্ছা, এই টাইপের ক্যালকুলেশন করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা কি, এই যে ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে কিনা, ঠিক আছে, ডিগ্রি মোডে থাকতে হবে এখানে, এখানে আমি যেমন ডিগ্রি মোডে নিয়েছি, এই ডিগ্রি মোডে যদি না থাকে তাহলে কিন্তু আনসারটা ভুলভাল আসবে। এটা ডিগ্রি যেহেতু নিতে বলেছে তোমাকে ডিগ্রি মোডেই রাখতে হবে, এটা রেডিয়ান মোডে নেওয়া যাবে না। 18 নম্বর, একটি ইলেকট্রন যদি 0.99 c দ্রুতিতে গতিশীল থাকে তাহলে এর চলমান ভর কত? এটা তো আরো সহজ, এম সমান কত জানি আমরা, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার, তাই না? ক্যালকুলেটরে বসিয়ে দাও ডিরেক্ট ভ্যালু, বলেছে যেহেতু ইলেকট্রনের কথা বলেছে তার মানে ইলেকট্রনের ভর প্রশ্নে দেয়া গেছে যদিও 9.11, আগে একটু এই চিহ্নটা দিয়ে দেই, 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। দেখো তো একে যদি সি দ্বারা ভাগ করো আলটিমেটলি কি সি কেটে যাবে, তাহলে থাকবে 0.99, তাহলে 0.99 হোল স্কয়ার ইকুয়াল প্রেস করো 6.45 10 টু দি পাওয়ার মাইনাস 30, এটা 6.45 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি। শেষ। 19 নম্বর প্রশ্ন, 10 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে তার মান কত মিটার পার সেকেন্ড, ইলেকট্রনের চার্জ বলা আছে, না বলা থাকলেও সমস্যা নেই, মুখস্থ রাখতে হবে। দেখো বিভব পার্থক্যের সাথে বেগের সূত্র, এই কনসেপ্টটা হচ্ছে তোমাদের ওই বইয়েই দেয়া আছে, এই সেম চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রশ্ন, ঠিক আছে। তো এখান থেকে বলা আছে যে তুমি যদি হচ্ছে একটা ভোল্টেজ প্রয়োগ করো একটা ইলেকট্রনের উপরে, তাহলে সে যেই পরিমাণ এনার্জি নিয়ে থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এবং সেই এনার্জিটাই যদি হচ্ছে বেগে কনভার্ট হয়ে যায়, গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটাই অ্যাকচুয়ালি সমান আমি হাফ এম ভি স্কয়ার বলতে পারি। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে ভি এর ভ্যালু কত। তাহলে এখানে ভি সমান কি বলা যায়, ভি সমান বলা যায় যে 2 ই ভি, ক্যাপিটাল ভি মানে হচ্ছে ভোল্ট, ভোল্টেজ ডিভাইডেড বাই এম, তার উপর আবার রুট, ক্যালকুলেটর করলেই হয়ে যাচ্ছে, রুট আর ভিতরে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন কত 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভোল্ট কত, ভোল্ট হচ্ছে 10 কিলো ভোল্ট, 10 এর উপর আরো 3টা শূন্য যেহেতু কিলো বলে দিয়েছে, 2 ইভি ডিভাইডেড বাই হচ্ছে এম, এম ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের ভর 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটা আসবে কত 5.9 ইন্টু কত আসতেছে 1 2 3 4 5 6 7, 5.9 10 টু দি পাওয়ার 7, এই যেটা 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। শেষ আমাদের আজকের শেষ প্রশ্ন, একখণ্ড রেডনের 60% যদি ক্ষয় হতে হয় তাহলে তার কতদিন সময় লাগবে, অর্ধায়ও দেয়া আছে। এটা সূত্র আশা করি জানো তোমরা, এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে ল্যামডা এর পরিবর্তে কত বসাতে পারবো, আমি এক কাজ করি এন কে ভাগ করে দিই, এন বাই এন নট সমান বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে কি লন 2 ডিভাইডেড বাই টি হাফ, তাই না, ইন্টু হচ্ছে টি। এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলবো। একটা জিনিস মনে রাখতে হবে এখানে, সেটা এন এর ভ্যালুটা, এন অ্যাকচুয়ালি কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু ক্ষয় হচ্ছে সেটা না, যেহেতু 60% ক্ষয় হয়ে গেছে তার মানে অবশিষ্ট আছে 40%, তাহলে এন এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 0.4 অফ এন নট, তাহলে এন বাই এন নট কত 0.4, এটা ক্যালকুলেট করে ফেলবো একবারই। দেখো কিভাবে করবো, এন বাই এন নট
কিছু কিছু জিনিস মাথায় করতে হবে, এতগুলো লাইন লেখার তোমার টাইম নেই অবজেক্টিভে, ঠিক আছে? তুমি মাথায় চিন্তা করতে হবে কোনটার পর কোনটা করতে হবে, সিকোয়েন্সটা। এন বাই এন নট, এন মানে হচ্ছে 0.6 না কিন্তু 0.4, 0.4 অফ এন নট, তাহলে এন নট কাটা থাকবে হচ্ছে 0.4, তাহলে 0.4। ইটা যদি এই পাশে চলে আসে তাহলে লন হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমি একবার লিখবো লন 0.4, লন 0.4, এটা আমি আনসার প্রেস করে রাখবো। কিছু একটা আনসার আসলো, এখানেও মাইনাস আছে ওইখানেও মাইনাস আছে, সমস্যা নেই, মাইনাস মাইনাস অ্যাকচুয়ালি তাহলে কেটে যাবে, এটা তুমি কল্পনা করে নাও, মাইনাস মাইনাস কেটেই যাবে। এখন কি আছে, এটা তো নিচে চলে এসেছে, তাহলে টি হাফ উপরে চলে যাবে, লন 2 নিচে চলে আসবে। টি হাফ কত, 3.82, তাহলে ইন্টু 3.82 ডিভাইড বাই হচ্ছে লন 2 মানে 0.693, একবারে লিখতেও হবে। এটা আসে কত, 5.05, মানে 5 দিন। তো এটা হচ্ছে তোমার আনসার 5। তাহলে এখান থেকে আমার আসছে, মাইনাসটা ছিল কিন্তু, কারণ মাইনাস মাইনাস কেটে গেছে আলটিমেটলি, আমি বললাম চিন্তা করে নিতে হবে। তাহলে এত দিনের মধ্যেই অ্যাকচুয়ালি সেটা 60%-এ ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ 40%-এ নেমে আসবে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। বাকি যে পরের বছরের প্রশ্ন থেকে এগুলো কিন্তু অনেক ইজি ছিল, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারা গেছে। এরপরও কোনো যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি হচ্ছে আনসার দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।